হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স 2024 যেটা তোমাদের কন্ডাক্ট হবে 14 জুলাই 2024 অর্থাৎ আর রয়েছে তোমাদের হাতে মোটামুটি এক মাস সময়। সেই এক্সাম প্রিপারেশনের জন্য আজকে আমরা একটা ছোট মক টেস্ট এখানে ডিসকাস করতে চলেছি, যার টোটাল মার্কস এখানে তোমাদের রয়েছে 65। ঠিক আছে, এখানে টোটাল মার্কস তোমাদের রয়েছে 65 এবং কোন কোন কোয়েশ্চেন কতগুলো রয়েছে সেটাও একবার দেখে নাও। লাইফ সায়েন্সে তোমরা ক্যাটাগরি 1-এর কোশ্চেন এখানে এই সেটে পাবে 20টা, তার জন্য সেখানে থাকবে 20 নম্বর ক্যাটাগরি 1 যেহেতু। তারপর থাকছে লাইফ সায়েন্স ক্যাটাগরি 2, 5টা কোশ্চেন আছে যেহেতু 2 নম্বর করে, তাই জন্য সেটা হচ্ছে 10 নম্বর। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স রয়েছে ক্যাটাগরি 1 15টা, 15 নম্বর। ইংলিশ থাকছে তোমাদের 5টা কোয়েশ্চেন, ম্যাথ থাকছে 5টা, জিকে 5টা আর লজিক্যাল রিজনিং তোমাদের থাকছে 5টা, মানে 20 10 30 45 50 55 60 65 টোটাল হচ্ছে তোমাদের একটা 65 মার্কসের মিনি মক টেস্ট এখানে আমরা ডিসকাস করতে চলেছি। আশা করি তোমরা সবাই এই মক টেস্টে ভালো নাম্বার অ্যাটেন্ড করবে আর সেটা থেকে তোমরা নিজেদের প্রিপারেশনটাও বুঝতে পারবে। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক, দেখা যাক তোমাদের প্রিপারেশন কতটা ভালো হয়েছে, কোথায় কি বাকি রয়েছে। তো এখানে কিন্তু কোয়েশ্চেনগুলো খুব ইজি আমি রাখিনি, কারণ খুব ইজি কোয়েশ্চেন পরীক্ষাও হবেও না, আর তোমাদের কিন্তু মডারেট লেভেলেরই কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, তো চলো প্রথম কোয়েশ্চেন দেখো, লাইফ সায়েন্স ক্যাটাগরি 1-এর কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেনটা কী রয়েছে? ফার্স্ট কোয়েশ্চেনে দেখো, ইমাস্কুলেশনের উদ্দেশ্য হলো, অপশান দেখো, স্বপরাগযোগ নিশ্চিত করা, অপশান বি ইতর পরাগযোগ নিশ্চিত করা, অপশান সিতে রয়েছে উভলিঙ্গ ফুলকে একলিঙ্গ ফুলে পরিণত করা, আর অপশান ডিতে রয়েছে বি ও সি উভয় সঠিক। তো ইমাস্কুলেশন কি ফার্স্টে আমাদের জানতে হবে। ইমাস্কুলেশন হচ্ছে উভলিঙ্গ ফুল থেকে যখন পুংকেশরগুলোকে অপসারণ করা হয় তখন সেই পদ্ধতিটার নাম হচ্ছে ইমাস্কুলেশন। আর ইমাস্কুলেশন আমরা কেন করি? উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে কি হয় না, স্বপরাগযোগ হওয়ার সম্ভাবনা থাকে, তো সেই স্বপরাগযোগকে বাধা দেওয়ার জন্য এবং ইতর পরাগযোগকে নিশ্চিত করার জন্য আমরা কিন্তু এই ইমাস্কুলেশন প্রক্রিয়াটা করে থাকি। তো সেক্ষেত্রে এখানে দেখো যেটা রয়েছে ইতর পরাগযোগ নিশ্চিত করা এবং উভলিঙ্গ ফুলকে একলিঙ্গ ফুলে পরিণত করা, দুটো অপশানে এখানে একদম কারেক্ট রয়েছে, অর্থাৎ এখানে রাইট অপশান কোনটা হবে? অপশান ডি, বি ও সি উভয় কিন্তু এখানে সঠিক অপশান হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। 2 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে। এই মক টেস্ট, যতগুলো মক টেস্ট তোমরা অ্যাটেন্ড করবে সবকটা মক টেস্টকে যেমন সিরিয়াসলি তোমরা পরীক্ষা দেবে জিএনএম এএনএম এন্ট্রান্স, সেই একইভাবে সিরিয়াসলি কিন্তু এই মক টেস্টগুলোকেও তোমরা অ্যাটেন্ড করবে। ঠিক আছে, দেখো 2 নম্বর কোশ্চেনে রয়েছে কোন পদ্ধতি ব্যবহার করে দ্রুত যে কোনো ভ্যারাইটির অনেক সংখ্যক উদ্ভিদ পাওয়া যায়। অপশানস দেখো, প্রাকৃতিক অঙ্গজনন, অযৌন জনন, অণুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন, আর রয়েছে যৌন জনন। তো কোন পদ্ধতি ব্যবহার করে আমরা অতি দ্রুত খুব তাড়াতাড়ি অনেকগুলো মানে কোন একটা ভ্যারাইটির অনেকগুলো উদ্ভিদ পেয়ে যাব, সেটা হচ্ছে অবশ্যই মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তারণ। অপশান সি যেটা এখানে রয়েছে অণুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন, এটাই কিন্তু এখানে কারেক্ট হবে। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আগেও পরীক্ষায় অলরেডি এসেছে। চলো 3 নম্বর কোশ্চেন দেখো কি আছে। দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থলকে বলে। অপশানস দেখো, ইকোটাইপ, ইকোটোন, হ্যাবিট্যাট, আর রয়েছে ইকোলজি। দুটো বাস্তুতন্ত্রের সংযোগস্থল, মনে করো এইখানে একটা বাস্তুতন্ত্র রয়েছে এবং এই জায়গাটা একটা বাস্তুতন্ত্র রয়েছে, এদের যে সংযোগস্থল মানে এই রিজিয়নটা, এইটাকে কি বলা হবে? এইটাকে বলা হয় ইকোটোন। ঠিক আছে, কি বলা হয়? ইকোটোন। এই যে ইকোটোন রিজিয়ন, এই ইকোটোন রিজিয়নে কিন্তু এটা মনে করো বাস্তুতন্ত্র এ, ইকোসিস্টেম এ, এবং এটা মনে করো ইকোসিস্টেম বি। দুটো ইকোসিস্টেমের প্রজাতি বা দুটো ইকোসিস্টেমে যতগুলো প্রজাতি রয়েছে সবই কিন্তু মানে তার থেকে বেশি ভ্যারাইটি পাওয়া যায় হচ্ছে ইকোটোন রিজিয়নে। ইকোটোন রিজিয়নে বায়োডাইভার্সিটি কিন্তু এখানে যে এ ইকোসিস্টেম রয়েছে এবং বি ইকোসিস্টেম রয়েছে তার থেকে কিন্তু বেশি ভ্যারাইটি এখানে পাওয়া যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 4 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে। নিম্নোক্ত যে উদ্ভিদটি শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় অভিযোজিত হয় সেটি হলো। অপশানস দেখো, সুন্দরী গাছ, বিতে রয়েছে বট গাছ, সি রয়েছে ক্যাকটাস এবং ডিতে রয়েছে কোনটি নয়। অনেকেই ভাববে যে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, এই শুষ্ক মৃত্তিকা দেখেই হয়তো অনেকেই ভাবছো তোমরা যে ক্যাকটাস হবে, তাই তো? কিন্তু এটা ক্যাকটাস হবে না। রাইট আনসার কী হবে? রাইট আনসার হবে সুন্দরী গাছ। কী হবে? সুন্দরী গাছ। অপশান এ হবে এখানে কারেক্ট আনসার।
তো তার সাথে আমাদের জেনে নিতে হবে যে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কী। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা হচ্ছে সেই মৃত্তিকা যেখানে মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে জল রয়েছে, কিন্তু সেই মাটিতে কিন্তু লবণের পরিমাণ প্রচণ্ড পরিমাণে রয়েছে। লবণ সেখানে অত্যাধিক পরিমাণে থাকায় উদ্ভিদ সেখান থেকে জল শোষণ করতে পারছে না। ঠিক আছে, সেই রকম যে মাটি শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, তাহলে সেক্ষেত্রে সেরকম পরিবেশে কোন উদ্ভিদটা জন্মগ্রহণ করেছে, সেটা হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরী গাছ তোমরা জানোই যে উপকূলবর্তী অঞ্চলে জন্মায়, সেক্ষেত্রে মাটিতে প্রচুর পরিমাণে জল রয়েছে, কিন্তু সেখানে তার সাথে কি রয়েছে, লবণ। তো সেটা কিন্তু সেই গাছগুলো সেই জল শোষণ করতে পারে না। তো আনসার কী হয়ে যাবে এখানে, সুন্দরী গাছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো 5 নম্বর কোশ্চেনে কি রয়েছে, ডান অলিন্দ ও করোনারি সাইনাসের মাঝে অবস্থান করে। ডান অলিন্দ এবং করোনারি সাইনাস, অপশান দেখো কী কী আছে এখানে, অ্যাওর্টিক কপাটিকা, পালমোনারি কপাটিকা, থিবেসিয়ান কপাটিকা এবং মাইট্রাল কপাটিকা রয়েছে অপশানে। তো ডান অলিন্দ আর করোনারি সাইনাস এই দুটোর মাঝে বা সংযোগস্থলে কোন কপাটিকা থাকে, রাইট আনসার হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। রাইট আনসার কী হবে, থিবেসিয়ান কপাটিকা, অপশান সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা কি রয়েছে। দেখো 6 নম্বর কোশ্চেন, পাইরুভেটের জারণ সম্পন্ন হয়। অপশান দেখো রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম আর রয়েছে সাইটোপ্লাজম। পাইরুভেট মানে কি, পাইরুভেট কখন পাই আমরা, যখন গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হয়। ঠিক আছে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে কিন্তু এই পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট পাওয়া যায়। তো এই পাইরুভেটের যে জারণ, পরবর্তী জারণ সেটা কোথায় সম্পন্ন হবে, সেটা সম্পন্ন হবে মাইটোকন্ড্রিয়ায়। ঠিক আছে, অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, তো রাইট আনসার কী হলো, মাইটোকন্ড্রিয়া। চলো তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকলো, কমেন্টে তোমরা আমাকে উত্তর জানাবে, এই যে পাইরুভেটের জারণ আমরা বলছি সেটা কোন প্রক্রিয়ার মাধ্যমে হবে। সেই প্রক্রিয়াটা কিন্তু একটা স্পেশাল নেম রয়েছে, সেই নামটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, কেমন। চলো 7 নম্বর কোয়েশ্চেন দেখা যাক তাহলে। দেখো কী রয়েছে, শ্বসন একটি, অপশানস দেখো তাপমোচী বিক্রিয়া, তাপগ্রাহী বিক্রিয়া, অজৈব বিক্রিয়া নাকি তাপশোষী বিক্রিয়া। শ্বসন কী প্রকৃতির বিক্রিয়া, শ্বসন হচ্ছে তাপমোচী বিক্রিয়া। শ্বসন প্রক্রিয়ায় কী হয়, তাপ উৎপন্ন হয়, সেই জন্য এটা হচ্ছে তাপমোচী বিক্রিয়া। ঠিক আছে, তার পরবর্তী কোশ্চেন দেখো, খুবই ভালো কোশ্চেন আর খুবই একটা কনসেপচুয়াল কোশ্চেন তোমাদের জন্য। নাইট্রোজেন চক্র যেমন তোমাদের জন্য পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নাইট্রোজেন চক্রেরই কিন্তু একটা পার্ট। ঠিক আছে, লেগ হিমোগ্লোবিন কোথায় পাওয়া যায়। অপশানস দেখো সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে, বিতে রয়েছে অ্যানাবিনার দেহে, সিতে রয়েছে রাইজোবিয়ামের দেহে আর ডিতে রয়েছে সিউডোমোনাসে। তো লেগ হিমোগ্লোবিন হচ্ছে একটা রঞ্জক, সেটা কোথায় পাওয়া যায়, সেটা পাওয়া যায় সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে। ঠিক আছে, লেগ হিমোগ্লোবিন কোথায় পাওয়া যাবে, সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন দেখা যাক কি রয়েছে। 8 নম্বর হলো, 9 নম্বর কোশ্চেন দেখো কি আছে, বলা আছে অ্যাডিপোজ কলা। অপশন দেখো মেদ সঞ্চয়কারী কলা, ত্বকের নিচে অবস্থান করে, ইনসুলেটর রূপে কাজ করে আর রয়েছে উপরোক্ত সবকটি ঠিক। তো অ্যাডিপোজ কলা বা অ্যাডিপোজ টিস্যু যেটা রয়েছে তার সম্পর্কে এখানে যেগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটাই কিন্তু ঠিকই রয়েছে। ঠিক আছে, অবশ্যই এটা মেদ সঞ্চয়কারী কলা, এটা হচ্ছে স্কিনের নিচে অবস্থান করে, আন্ডার স্কিন। তারপর হচ্ছে ইনসুলেটর রূপে কাজ করে, অবশ্যই এটা ইনসুলেটর রূপে কাজ করে। উপরোক্ত সবকটি ঠিক রয়েছে, অর্থাৎ অপশন ডি কিন্তু এখানে কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখবো আমরা। 10 নম্বর কোশ্চেন দেখো কি আছে, কোনটি মৃত সরল স্থায়ী কলা। ভালো করে দেখবে, এখানে কিন্তু সরল স্থায়ী কলা মেনশন করে দিয়েছে, শুধু মৃতটা দেখবে না, এখানে কিন্তু মেনশন করা রয়েছে সরল স্থায়ী কলা। কোশ্চেন আগে সবসময় ভালো করে পড়বে, তারপর আনসার করবে। অপশন দেখো প্যারেন্ট কাইমা কলা, জাইলেম কলা, কোলেন কাইমা কলা নাকি স্ক্লেরেন কাইমা কলা। তো এখানে মৃত সরল স্থায়ী কলা কোনটা, সেটা হচ্ছে স্ক্লেরেন কাইমা কলা। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, স্ক্লেরেন কাইমা। নেক্সট কোশ্চেন আমরা দেখব 11 নম্বর কোশ্চেন কি আছে দেখো, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে থাকে। এটা আশা করি তোমাদের সবার কাছেই কমন, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দিয়ে তৈরি, আই হোপ তোমরা সবাই পারবে। অপশান দেখো পেপটাইডোগ্লাইক্যান, লিগনিন, সেলুলোজ আর রয়েছে কাইটিন। তো ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দিয়ে তৈরি, পেপটাইডোগ্লাইক্যান দিয়ে তৈরি, সেক্ষেত্রে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইক্যান দিয়ে কিন্তু ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর তৈরি হয়। ওকে, তোমরা আমাকে জানাবে যে কাইটিন দিয়ে কার কোষপ্রাচীর তৈরি হয়। ওকে, এটা তোমাদের কমেন্টে জানাবে আমাকে। তারপর দেখো 12 নম্বর কোয়েশ্চেন, ফোরামেন অফ প্যানাইজা কোন প্রাণীর হৃৎপিণ্ডে দেখা যায়। ফোরামেন অফ প্যানাইজা কী রয়েছে, অপশন দেখো সাপ, মানুষ, গিরগিটি নাকি কুমির।
তো ফোরামেন অফ প্যানাইজা পাওয়া কার হৃৎপিণ্ডে, সেটা হচ্ছে কুমিরের হৃৎপিণ্ডে। অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার। কুমিরের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট যে 4 প্রকোষ্ঠযুক্ত 4 চেম্বার্ড হার্ট প্রথম দেখা গেছিলো কার ক্ষেত্রে, কুমিরের ক্ষেত্রে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো 13 নম্বর, কোন প্রাণীর দেহ তরুণাস্থি বিশিষ্ট? তরুণাস্থি মানে বুঝতে পারছো, কন্ড্রিকথিস এখানে জানতে চাইছে তোমাদের। অপশান দেখো রুই, হিপ্পোক্যাম্পাস, হাঙর আর সিলভার ফিশ। তরুণাস্থি বিশিষ্ট কোনটা? হাঙর। ঠিক আছে, হাঙর হচ্ছে তরুণাস্থি বিশিষ্ট একটা মাছ। এখানে দেখো অপশানে বিতে যেটা রয়েছে হিপ্পোক্যাম্পাস, হিপ্পোক্যাম্পাসের যে সাধারণ নাম আমরা এটাকে বলে থাকি সেটা হচ্ছে সামুদ্রিক ঘোড়া। ঠিক আছে, বা সামুদ্রিক অশ্বও কিন্তু, বা সি হর্স একে কিন্তু বলা হয়। এই নামগুলো মনে রাখবে, সি হর্স, সামুদ্রিক ঘোড়া বা সামুদ্রিক অশ্ব কাকে বলা হয়? হিপ্পোক্যাম্পাসকে। আর এটা হচ্ছে অস্টিকথিস বা অস্থিযুক্ত একটা মাছ। ঠিক আছে, এরা সামুদ্রিক ঠিকই, কিন্তু এরা অস্থিযুক্ত মাছ, এরা মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, কোন পাখিটি উড়তে পারে না? অপশানস রয়েছে সারস, এমু, শালিক আর পায়রা। মোস্ট কমন, তোমরা সবাই পারবে নিশ্চয়ই। উড়তে পারে না কে? এমু। এমু পাখি কিন্তু উড়তে পারে না। নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা 15 নম্বর কোয়েশ্চেন। দেখো কি আছে, অ্যাক্রোজোম কোথায় পাওয়া যায়? অ্যাক্রোজোম রিলেটেড কোয়েশ্চেন কিন্তু আগেও পরীক্ষায় এসছে। আমি সবসময় চেষ্টা করি যেমন টাইপের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসছে সেই রিলেটেড কোয়েশ্চেনই মক টেস্টে রাখার, যাতে তোমাদের পরীক্ষায় গিয়ে এগুলো হেল্পফুল লাগে। অপশানস দেখো, শুক্রাণুর মস্তকে, ডিম্বাণুতে, জাইগোটে নাকি ভ্রূণে। অ্যাক্রোজোম কোথায় পাওয়া যায়? অ্যাক্রোজোম পাওয়া যায় শুক্রাণুর মস্তকে। সেই অ্যাক্রোজোমটা কী দিয়ে তৈরি? গলগি বডি। ঠিক আছে, শুক্রাণুর যে গলগি বডি সেটা কিন্তু অ্যাক্রোজোম তৈরি করে। আর অ্যাক্রোজোমের মধ্যে কী থাকে? বিভিন্ন প্রকারের উৎসেচক থাকে যেটা ফার্টিলাইজেশনে হেল্প করে। ঠিক আছে, চলো 16 নম্বর কোশ্চেন দেখা যাক, সঠিক জোর কোনটি? অপশানস রয়েছে কিউলেক্স ম্যালেরিয়া, বিতে রয়েছে এন্টামিবা কালাজ্বর, সিতে রয়েছে লিসমেনিয়া স্লিপিং সিকনেস, আর ডিতে রয়েছে উচেরেরিয়া ফাইলেরিয়া। তো এখানে কি হচ্ছে, সঠিক জোর কোনটা? এখানে সঠিক হচ্ছে উচেরেরিয়া ফাইলেরিয়া। উচেরেরিয়া ব্যানক্রফটির জন্যই কিন্তু ফাইলেরিয়া হয়। আর ফাইলেরিয়া ছড়ায় কোন মশা? কিউলেক্স মশা। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো আমরা 17 নম্বর কোশ্চেন। দেখো কি রয়েছে, কোন প্রাণীকে ডেভিল ফিশ নামেও ডাকা হয়? ডেভিল ফিশ, ফিশ মানে কিন্তু এরম নয় যে ফিশ মানে কোনো একটা মাছ হবে। ঠিক আছে, যেমন ধরো সিলভার ফিশ, সিলভার ফিশ বা সিলভার ফিশ যেটা, সেটার নাম আসলে লেপিসমা। আর সেই সিলভার ফিশ কিন্তু আর্থ্রোপোডার আন্ডারে পড়ে। ঠিক আছে, সেরকমই ডেভিল ফিশ নামে কাকে ডাকা হয়? অপশান দেখো, সেপিয়া, ললিগো, অক্টোপাস নাকি স্টার ফিশ। তো ডেভিল ফিশ হচ্ছে অক্টোপাস। আর অক্টোপাস কার আন্ডারে পড়ে? অক্টোপাস হচ্ছে মোলাস্কার আন্ডারে পড়ে। ঠিক আছে, অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। 18 নম্বর কোশ্চেন দেখো, অর্গান অফ জ্যাকবসন কাদের থাকে? অপশানস কী কী আছে দেখে নাও, কুমির, ব্যাং, সাপ নাকি পতঙ্গ। তো অর্গান অফ জ্যাকবসন কাদের পাওয়া যায়? সাপের ক্ষেত্রে পাওয়া যায়। ঠিক আছে, কার ক্ষেত্রে পাওয়া যায়? সাপের ক্ষেত্রে। আর এর কাজ কি? অর্গান অফ জ্যাকবসন সাপকে কিসে হেল্প করে? সাপকে কিন্তু ঘ্রাণ নিতে হেল্প করে। ঠিক আছে, বিভিন্ন যে আমাদের এয়ারে যে বিভিন্ন মলিকিউলসগুলো প্রেজেন্ট রয়েছে সেগুলোর সেন্সেশন নিতে সাহায্য করে হচ্ছে এই অর্গান অফ জ্যাকবসন। ঠিক আছে, তারপরে দেখো, কোন হরমোন উদ্ভিদে শাখা পোশাকা সৃষ্টিতে সাহায্য করে? শাখা পোশাকা সৃষ্টিতে অপশানস দেখো, অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন আর ফ্লোরিজেন। তো উদ্ভিদের শাখা পোশাকা সৃষ্টিতে সাহায্য করে কে? অনেক স্টুডেন্টস রয়েছে তোমাদের মধ্যেও নিশ্চয়ই অনেকে আছো এই আনসারে তোমরা অক্সিন বলবে, তাই তো? কিন্তু অক্সিন কারেক্ট আনসার নয়। অক্সিন কিন্তু শাখা পোশাকা সৃষ্টিতে বাধা দেয় এবং শাখা পোশাকা সৃষ্টিতে সাহায্য করে কে? সেটা হচ্ছে সাইটোকাইনিন। ঠিক আছে, সাইটোকাইনিন। অক্সিন কি করে? অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটায়, অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে, কিন্তু কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে বাধা দান করে। তাই জন্য কিন্তু শাখা পোশাকা সৃষ্টিতে অক্সিন বাধা দান করে, কিন্তু সাইটোকাইনিন আবার শাখা পোশাকা সৃষ্টিতে হেল্প করে। ঠিক আছে, তো এখানে আনসার কী হবে? সাইটোকাইনিন। 20 নম্বর কোশ্চেন, আর এটা এই মক টেস্টের ক্যাটাগরি 1 লাইফ সায়েন্সের লাস্ট কোশ্চেন। কি রয়েছে দেখো, একটি আচরণগত অভিযোজন হলো। অপশানস রয়েছে মৌমাছিদের বার্তা প্রদান, রুই মাছের পটকা, পায়রার বায়ুথলি এবং ক্যাকটাসের পাতা। তো এখানে আচরণগত অভিযোজন কোনটা? সেটা হচ্ছে মৌমাছির বার্তা প্রদান। অপশান এ হচ্ছে এখানে কিন্তু কারেক্ট অপশান। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখবো। এখান থেকে দেখো তোমাদের ক্যাটাগরি 2 শুরু হচ্ছে।
ক্যাটাগরি 2 বারবার আমি বলি তোমাদের, ক্যাটাগরি 2 কিন্তু তোমাদের নাম্বার অ্যাচিভ করার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে না। তো চলো দেখা যাক ক্যাটাগরি 2 এর ফার্স্ট কোশ্চেনে কী রয়েছে। দেখো খুবই ভালো কোশ্চেন, নিচের কোনটি হটস্পট নির্ধারণের শর্ত? অপশান দেখো, অপশান এ উচ্চ জীববৈচিত্র্য সম্পন্ন, বিতে রয়েছে বিপদগ্রস্ত এন্ডেমিক প্রজাতি, সিতে রয়েছে কম বায়োডাইভার্সিটি সম্পন্ন, আর ডিতে রয়েছে কি এমন অঞ্চল যেখানে উদ্ভিদ ও প্রাণী অভিযোজনে অক্ষম। তো হটস্পট আমরা কোন জায়গাগুলোকে নির্ধারণ করি? যেখানে হিউজ নাম্বার অফ বায়োডাইভার্সিটি রয়েছে, মানে সেখানে জীব বৈচিত্র্য প্রচুর পরিমাণে থাকবে, মানে ডিফারেন্ট স্পিসিসের জীব কিন্তু আমরা ওখানে পাবো। এমন নয় যে কোনো সিঙ্গেল স্পিসিসের জীব পাবো, ভ্যারাইটি অফ স্পিসিস পাবো আমরা ওখানে, অর্থাৎ বায়োডাইভার্সিটি কী হবে? খুব বেশি হবে। মানে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট, উচ্চ জীব বৈচিত্র্য সম্পন্ন। নেক্সট রয়েছে কি বিপদগ্রস্ত এন্ডেমিক প্রজাতি। এন্ডেমিক প্রজাতি বলতে আমরা কি বুঝি? এমন কিছু প্রজাতি, এমন কিছু জীব প্রজাতি যেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট অঞ্চলেই পাওয়া যায়। নির্দিষ্ট অঞ্চল থেকে যদি সেই প্রজাতিটা নষ্ট হয়ে যায়, সেটা উদ্ভিদ প্রজাতি হোক বা প্রাণী প্রজাতি হোক, তাহলে কি হবে? সেটা তো পুরো পৃথিবী থেকে নষ্ট হয়ে যাচ্ছে না। তো সেই জায়গাগুলোকে কিন্তু মানে বিশেষ নজরদারিতে রাখা হয়, তো সেই হিসাবে তো হটস্পট নির্ধারণ করা হয়। তাহলে কোন কোন দুটো ঠিক হবে এখানে? অপশান এ আর অপশান বি হচ্ছে এখানে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখি, 22 নম্বর কোশ্চেন কী রয়েছে। দেখো 22 নম্বর কোশ্চেন বলছে পিসিআর এর কাজ হলো। পিসিআর বায়োলজিতে কিন্তু পিসিআর খুব ইম্পর্টেন্ট। কী রয়েছে দেখো, পিসিআর এর ফুল ফর্ম প্রথমে জেনে নাও, পলিমারেজ চেন রিয়াকশন। ঠিক আছে, পিসিআর এর ফুল ফর্ম হচ্ছে পলিমারেজ চেন রিয়াকশন। অপশান কী রয়েছে? আরএনএ তৈরিতে সাহায্য করে, অপশান বি রয়েছে প্রোটিন তৈরিতে সাহায্য করে, সিতে আছে ডিএনএ সজ্জার পরিমাণ বৃদ্ধি করে, আর ডিতে রয়েছে ডিএনএ সংশ্লেষে বাধা দেয়। তো পিসিআর পলিমারেজ চেন রিয়াকশন কেন করা হয়? কোনো একটা মনে করো সাধারণ কোনো একটা ডিএনএর সেগমেন্ট রয়েছে বা ডিএনএ খণ্ডক রয়েছে, ঠিক আছে, এই খণ্ডকটা আমি অনেকগুলো চাইছি, অনেক লটস অফ এই খণ্ডকটা আমার চাই, তখন আমি এই পিসিআর যে পদ্ধতি সেটা অ্যাপ্লাই করব এবং সেই ডিএনএর একটা ক্লোন কিন্তু আমি সেখান থেকে তৈরি করতে পারবো। অর্থাৎ ডিএনএর যে কোনো সেগমেন্টে রেপ্লিকেশন কিন্তু ঘটানোর জন্য এই পিসিআর যে পদ্ধতি সেটাকে অ্যাপ্লাই করা হয়। তার মানে পিসিআর কী করে? ডিএনএ সজ্জার পরিমাণ বৃদ্ধি করে। ঠিক আছে, মনে করো সাপোজ ইনসুলিনের যে জিনটা রয়েছে, সেই ইনসুলিনের জিনটা আমার অনেকগুলো চাই, তো তখন আমি কি করব? পিসিআর এর মাধ্যমে সেই ডিএনএ অংশটা বা জিনটা রয়েছে সেটার একটা ক্লোন তৈরি করে নেব, তারপর আমি সেটাকে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে অপশন সি হবে কারেক্ট, ডিএনএ সজ্জার পরিমাণ বৃদ্ধি করা। পরবর্তী কোশ্চেন আমরা দেখব 23 নম্বর কোশ্চেন, এগুলো সব ক্যাটাগরি 2 এর কোশ্চেন চলছে এখন। দেখো কোন রোগগুলি ভাইরাসের কারণে হয়? ভাইরাস ঘটিত রোগ কোনগুলো? অপশান দেখো, মাম্পস আছে, সিফিলিস আছে, কলেরা আছে, আর পোলিও আছে। তো এইগুলোর মধ্যে ভাইরাস ঘটিত কোনগুলো? ভাইরাস ঘটিত হচ্ছে মাম্পস এবং পোলিও, এই দুটো কিন্তু ভাইরাস ঘটিত রোগ, মাম্পস এবং পোলিও। বাকি যেগুলো রয়েছে দেখো, সিফিলিস আর কলেরা দুটোই কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তার মধ্যে সিফিলিস হচ্ছে একটা এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ঠিক আছে, সিফিলিস। আর কলেরা তোমরা জানো, কলেরা হচ্ছে জলবাহিত একটা রোগ। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে, 24 নম্বর কোশ্চেন। অটোজোম যেসব জিন ঘটিত রোগ বহন করে, মানে অটোজোম ঘটিত রোগ সাধারণ কথায় বলতে গেলে, অপশান দেখো কী আছে। অপশান এতে আছে অ্যালবিনিজম, বিতে আছে হিমোফিলিয়া, সিতে আছে অ্যালক্যাপ্টোনিউরিয়া, আর ডিতে রয়েছে থ্যালাসেমিয়া। তো অটোজোম বাহিত যে রোগগুলো সেগুলো কোনগুলো হয়ে যাবে এখানে? সেটা হচ্ছে অ্যালবিনিজম হবে, অ্যালক্যাপ্টোনিউরিয়া হবে এবং থ্যালাসেমিয়া হবে। এই তিনটেই হচ্ছে কিন্তু অটোজোম ঘটিত রোগ। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। এর মধ্যে অ্যালবিনিজম কিন্তু খুব পরিমাণে পরীক্ষায় আসে। অ্যালবিনিজম মানে হচ্ছে যে মেলানিন তৈরি হয়, যেটা হচ্ছে আমাদের ত্বকের রঞ্জক মেলানিন, যেটা আমাদের ত্বকের বর্ণ গঠন করে। অ্যালবিনিজম রয়ে কিন্তু সেই মেলানিন তৈরি হয় না। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 25 নম্বর কোশ্চেন কী রয়েছে। আরএনএ মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ, এর কাজ হলো। অপশানস এতে দেখো, বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক রূপে কাজ করা, বিতে রয়েছে প্রোটিন ও আরএনএ সংশ্লেষ করা, সিতে আছে প্রোটিনের সাথে যুক্ত হয়ে রাইবোজোম গঠন, আর ডিতে রয়েছে রাইবোজোমকে এমআরএনএর সাথে যুক্ত হতে সাহায্য করা। তো এর মধ্যে আরএনএর কাজ কি? প্রথম কথা দেখো,
আর আরএনএ কোথায় থাকে? রাইবোজোমাল আরএনএ, মানে এটা অবশ্যই রাইবোজোমে প্রেজেন্ট থাকবে, অর্থাৎ প্রোটিনের সাথে যুক্ত হয়ে এটা রাইবোজোম গঠন করে। আর একটা এর কাজ কি? রাইবোজোমকে এমআরএনএর সাথে যুক্ত হতে সাহায্য করে, মানে এখানে অপশান সি আর অপশান ডি হচ্ছে কারেক্ট। দেখো এখানে একটা কোশ্চেন ছিল, এটা পিসিআর এর কোশ্চেনটা ছিল, এই পিসিআর এর কোশ্চেন কিন্তু অনলি একটা অপশান ঠিক হচ্ছে, সেটা হচ্ছে অপশান সিটা, অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন বা ক্যাটাগরি 2 মানে কিন্তু এটা ভাববে না যে একের বেশি অপশান ঠিক হবে, একটা অপশানও কারেক্ট হতে পারে, সেটা বোঝানোর জন্যই আমি তোমাদের এখানে একটা অপশান মাত্র ঠিক রেখেছি। ওকে, চলো এবার আমরা দেখব 25 পর্যন্ত হলো, যেটা হচ্ছে ফিজিক্যাল, আমাদের লাইফ সায়েন্স এখন কমপ্লিট হলো। এরপর আমরা স্টার্ট করব ফিজিক্যাল সায়েন্স। দেখো ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট কোশ্চেন এখানে কি রয়েছে, কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে থাকলে প্রতিবিম্বটি হবে। এই যে ছকটা তোমাদের রয়েছে ক্লাস 10-এ, যে তোমাদের টপিক রয়েছে আলো ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে, সেই আলো থেকে কিন্তু এই কোশ্চেনটা, এবং সেখানে যে দর্পণ এবং লেন্স আর সেখানে কি প্রকারের প্রতিবিম্ব গঠিত হয়, এই যে জিনিসগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকবার কিন্তু আলো থেকে কোশ্চেন আসে, এইবারেও অবশ্যই আলো থেকে কোশ্চেন আসবে। আর যে ছকটা রয়েছে সেই ছকটা তোমরা যারা মুখস্থ করেছো খুবই ভালো কথা, আর যারা মুখস্থ করনি অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা কিন্তু সেই ছকটা মুখস্থ করে নেবে, মানে দর্পণের কোন জায়গায় বস্তু রাখলে কেমন প্রতিবিম্ব তৈরি হয় সেইটা। তো এখানে অপশন দেখো কি রয়েছে, বড় সৎ সমশীর্ষ, বড় অসৎ অবশীর্ষ, বড় সৎ অবশীর্ষ আর ছোট অসৎ সমশীর্ষ। তো বস্তুকে যখন অবতল দর্পণের, কোনো বস্তুকে যখন অবতল দর্পণের ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে রাখা হয়, ঠিক আছে, ভালো করে শুনবে, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে, তখন বস্তুটা কেমন হয়, সেই বস্তুর প্রতিবিম্ব কেমন হবে? বস্তুর প্রতিবিম্ব হবে সৎ অবশীর্ষ এবং বিবর্ধিত, ঠিক আছে, সৎ অবশীর্ষ এবং বিবর্ধিত, মানে এখানে দেখো এখানে কোন অপশন কারেক্ট হবে? অপশন সি হবে এখানে কারেক্ট, সৎ অবশীর্ষ এবং বড় মানে বিবর্ধিত, ঠিক আছে, এখানে অপশন সি হচ্ছে কারেক্ট, বড় মানে বিবর্ধিত হবে, সৎ হবে আর অবশীর্ষ হবে, মানে উল্টো প্রতিবিম্ব তৈরি হবে। এখানে আমি একটা দিয়েছি তোমাদের ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে, এরকম কিন্তু অনেকগুলো অবস্থান রয়েছে, কোথাও দেখবে অসীমে থাকবে, কোথাও বক্রতা কেন্দ্রের পিছনে, তো সেই ছকটা পড়লেই কিন্তু তোমরা পুরো ডিটেলসে ওটা পেয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক ফিজিক্যাল সায়েন্সেরই 27 নম্বর কি রয়েছে দেখো, কোনটি আদর্শ গ্যাসের সমীকরণ? অপশন দেখো পিভিটি ইকুয়াল টু এনআর, বিতে রয়েছে পিভি ইকুয়াল টু আরটি বাই এন, সিতে রয়েছে পিভি ইকুয়াল টু এনআরটি আর ডিতে রয়েছে পিটি ইকুয়াল টু এনভি বাই আর। তো এখানে আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা হয়ে যাবে? আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, মানে সঠিক হচ্ছে এখানে অপশন সি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। খুবই সহজ কোয়েশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো, ক্যামেরায় উৎপন্ন প্রতিবিম্বের প্রকৃতি হলো, অপশন দেখো সৎ সমশীর্ষ ও বস্তু অপেক্ষা বড়, সৎ অবশীর্ষ বস্তু অপেক্ষা ছোট, তারপর রয়েছে অসৎ সমশীর্ষ ও বস্তু অপেক্ষা ছোট, আর অপশন ডিতে কি রয়েছে দেখো অসৎ অবশীর্ষ ও বস্তু অপেক্ষা বড়। তো ক্যামেরার ক্ষেত্রে কেমন প্রতিবিম্ব তৈরি হয়? প্রথম কথা, ক্যামেরায় সবসময় কিন্তু সৎ বিম্ব গঠিত হয়, ঠিক আছে, ক্যামেরার ক্ষেত্রে কেমন প্রতিবিম্ব গঠিত হবে? সৎ প্রতিবিম্ব কিন্তু ক্যামেরার ক্ষেত্রে গঠিত হবে। তো এখানে সৎ প্রতিবিম্ব কোথায় কোথায় রয়েছে দেখো, অপশন এতে আর অপশন বিতে কিন্তু সৎ প্রতিবিম্ব রয়েছে। তাছাড়া আর কি হয় ক্যামেরার ক্ষেত্রে, তোমরা জেনে রাখো ক্যামেরার ক্ষেত্রে যে প্রতিবিম্ব গঠিত হয় তার প্রকৃতি হচ্ছে সৎ অবশীর্ষ এবং খর্বাকার। কেমন বললাম? সৎ অবশীর্ষ এবং খর্বাকার, মানে বস্তু অপেক্ষা ছোট, অর্থাৎ এখানে দেখো অপশনে বি যেটা রয়েছে পুরো ক্রাইটেরিয়াকে ফুলফিল করছে, সৎ অবশীর্ষ এবং বস্তু অপেক্ষা ছোট, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন দেখো 29 নম্বর, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কী প্রকৃতির হয়? অপশানস রয়েছে আম্লিক, প্রশম, ক্ষারকীয় নাকি উভধর্মী। অ্যামোনিয়া অর্থাৎ NH3, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কেমন হয়? ক্ষারকীয় হয়। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ক্ষারকীয়। পরবর্তী কোশ্চেন দেখো 30 নম্বর, LPG এর প্রধান উপাদান। অপশানসে রয়েছে কি দেখো মিথেন, প্রোপেন, বিউটেন আর বিউটানল। তো এখানে LPG অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন, ঠিক আছে, LPGর প্রধান উপাদান কী হবে? বিউটেন, অপশন সি হবে কারেক্ট। পরবর্তী কোশ্চেন দেখো 31 নম্বর কোশ্চেন। 31 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো, কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত?
দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে লেখা হয় আলফা দিয়ে, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক লেখা হয় বিটা দিয়ে, আর আয়তন প্রসারণ গুণাঙ্ককে লেখা হয় গামা দিয়ে। এদের অনুপাত তোমাদের এখানে চেয়েছে। অপশানস রয়েছে 3:2:1, বিতে আছে 1:2:3, সিতে আছে 3:1:2 আর ডিতে রয়েছে 1:3:2। তো এখানে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন প্রসারণ গুণাঙ্কের যে অনুপাত সেটা হচ্ছে 1:2:3। ঠিক আছে, 1:2:3। অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। আর যদি তোমাদের পরীক্ষায় এই তিনটে মানে আলফা, বিটা আর গামার মধ্যে সম্পর্ক চাই, তাহলে সেটাও জেনে রাখো। আলফা ইকুয়াল টু হয় বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। এটা হচ্ছে আলফা, বিটা আর গামার মধ্যে সম্পর্ক, যেখানে আলফা হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হলো কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং গামা হলো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, চলো 32 নম্বর কোয়েশ্চেন দেখো কি আছে। ভূপৃষ্ঠস্থ কোনো বস্তুর স্থিতিশক্তির মান কত হবে? ভূপৃষ্ঠস্থ মানে যে বস্তুটা ভূপৃষ্ঠের ওপরেই রয়েছে, ভূপৃষ্ঠ সংলগ্ন রয়েছে। অপশান কি আছে? অপশান রয়েছে অভিকর্ষজ বলের সমান, বি রয়েছে শূন্য হয়, সিতে আছে সর্বাধিক হয়, নাকি বস্তুর ভরের সমান হয়। যখন কোনো বস্তু ভূপৃষ্ঠ সংলগ্ন বা মাটির ঠিক ওপরেই রয়েছে বা মাটির সংলগ্ন অবস্থায় যখন রয়েছে, তখন সেটা ক্ষেত্রে স্থিতিশক্তির মান হবে শূন্য। ঠিক আছে, কারণ স্থিতিশক্তির মান কি হয়? mgh। এম মানে ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং এইচ হচ্ছে উচ্চতা। ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতাটা নেওয়া হয়। এবার যেহেতু বস্তুটা ভূপৃষ্ঠেই রয়েছে, তাই উচ্চতা কত হবে? 0 হবে। আর এমজিকে যদি তুমি 0 দিয়ে মাল্টিপ্লাই করে দাও তো আনসারও 0 আসবে। সেক্ষেত্রে ভূপৃষ্ঠস্থ কোনো বস্তুর স্থিতিশক্তির মান কত হয়ে যাবে? 0 বা 0 হয়ে যাবে। 33 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে। তেজস্ক্রিয়তার আবিষ্কারক হিসেবে কে পরিচিত? অপশান দেখো বেকারেল, এই কোশ্চেনটাও কিন্তু আগে পরীক্ষায় এসেছে। অপশান রয়েছে বেকারেল, বিতে আছে রাদারফোর্ড, সি রয়েছে থমসন আর ডিতে রয়েছে গোল্ডস্টেন। তো তেজস্ক্রিয়তার আবিষ্কারক হিসেবে পরিচিত কে? বেকারেল। অপশান এ হচ্ছে কারেক্ট, বেকারেল। 34 নম্বর কোশ্চেন দেখো কি আছে। নিউটনের প্রথম গতিসূত্রটি। অপশানস রয়েছে বল পরিমাপ করে, বিতে আছে বলের সংজ্ঞা দেয়, সি রয়েছে ক্রিয়া প্রতিক্রিয়া ধারণা দেয়, আর ডিতে আছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করে। তো নিউটনের যে প্রথম গতিসূত্র রয়েছে সেটা থেকে আমরা কি পাই? বলের সংজ্ঞা পাই। অর্থাৎ এখানে অপশান যে বিটা রয়েছে সেটা হচ্ছে ঠিক। নিউটনের প্রথম গতিসূত্রটি বলের সংজ্ঞা দেয়। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখি আমরা। 35 নম্বর কোশ্চেন দেখো। চলো দেখো কি রয়েছে। অ্যালগাল ব্লুমের জন্য দায়ী। অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম। অপশান রয়েছে ডিটারজেন্ট, রাসায়নিক সার, জৈব বর্জ্য পদার্থ আর ডিতে রয়েছে সবকটি। তো অ্যালগাল ব্লুমের জন্য কে দায়ী? এখানে কোনটা হবে? সবকটাই কিন্তু এখানে অ্যালগাল ব্লুমের জন্য দায়ী। ডিটারজেন্ট, রাসায়নিক সার, জৈব বর্জ্য পদার্থ এই জিনিসগুলোর পরিমাণ যদি জলাশয়ে বৃদ্ধি পায়, তাহলে সেই ক্ষেত্রে কী হয়? শৈবালের অতিবৃদ্ধি হয়। শৈবাল ওখানে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, আর সেই ঘটনাটাকেই বলা হয় কি? অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম। তো এই তিনটেই কিন্তু ওই শৈবাল ব্লুমের জন্য দায়ী। 36 নম্বর কোয়েশ্চেন ফিজিক্যাল সায়েন্সে দেখো কি রয়েছে। ক্যাথোড রশ্মির উপাদান হলো। অপশনস দেখে নাও, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নাকি আয়ন। তো ক্যাথোড রশ্মির উপাদান কি? ক্যাথোড রশ্মির উপাদান হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, ক্যাথোড রশ্মির উপাদান কি হয়ে যাবে? ইলেকট্রন। অপশন এ হবে এখানে কারেক্ট আনসার। তারপরে দেখো পরের কোয়েশ্চেন 37 নম্বর। নেক্সট কোশ্চেন রয়েছে কি দেখো, নকনি ডিজিজ এর কারণ হলো। অপশানস দেখে নাও, এখানে রয়েছে Fe2+, Ca2+, F- নাকি Cl-। তো নকনি ডিজিজের কারণ কি? নকনি ডিজিজের কারণ হচ্ছে ফ্লুরাইড। ঠিক আছে, ফ্লুরাইড দূষণের ফলে কিন্তু নকনি যে সিনড্রোম বা নকনি ডিজিজ সেটা হয়। মানে এখানে রাইট আনসার কি হবে? ফ্লুরাইড আয়ন, F-, অর্থাৎ ফ্লুরাইড আয়ন। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। 38 নম্বর কোয়েশ্চেন। শিশুদের অতিরিক্ত নাইট্রেট যুক্ত জল পান করালে যে রোগটি হয়। অপশনস দেখে নাও, রিকেট, ব্লু বেবি সিনড্রোম, ডিসলেক্সিয়া নাকি কেরাটোসিস। তো অতিরিক্ত নাইট্রেট যুক্ত জল পান করালে কোন রোগটা হয়? সেটা হচ্ছে ব্লু বেবি সিনড্রোম, যেটা কিন্তু আগেও তোমাদের পরীক্ষায় এই কোশ্চেনটা এসছে। 2022 বা 2023 যে কোনো একটা ইয়ারে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। নেক্সট কোশ্চেন দেখো 39 নম্বর কি রয়েছে। বস্তুকে স্থির প্রবাহিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন। অপশানস দেখো, একই থাকবে, কমবে, বাড়বে নাকি কমে বা বাড়ে। কোনো বস্তুকে যখন স্থির প্রবাহিতে নিমজ্জিত করা হয় তখন বস্তুর ওজন কি হয়? অবশ্যই কমবে, তাই তো? বস্তুর ওজন অবশ্যই কমবে, কারণ সেখানে কি হবে? প্লবতা কাজ করবে, আর প্লবতা মানে সেক্ষেত্রে ওজন কি হবে? কমবে। ওকে, তারপরে দেখো কি রয়েছে। 34 গ্রাম অ্যামোনিয়ার সমতুল্য মোল হলো। 34 গ্রাম অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সংকেত আমরা জানি কি? NH3।
তাই তো। নাইট্রোজেনের পারমাণবিক ওজন 14 আর হাইড্রোজেন হচ্ছে 1 করে, তার মানে 3টে রয়েছে, 3 গুণ 1 মানে 17। অর্থাৎ অ্যামোনিয়া NH3 এর যে আণবিক ওজন সেটা বেরোলো 17। অর্থাৎ আমরা বলতে পারি কি 17 গ্রাম অ্যামোনিয়া মানে হচ্ছে 1 মোল অ্যামোনিয়া। ঠিক আছে, 17 গ্রাম অ্যামোনিয়া বলতে আমরা জানি তাহলে 1 মোল, 17 গ্রাম ইকুয়াল টু 1 মোল। কিন্তু বলা আছে এখানে 34 গ্রাম, তাহলে 17 মানে যদি 1 হয় তাহলে 34 গ্রাম মানে কত হবে? অবশ্যই 17 দুগুণে 34, তাহলে এখানে হবে 2 মোল। ঠিক আছে, মানে আনসার হবে কি অপশান বি 2 মোল। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখবো এবার। পরবর্তী কোশ্চেন, এবার ইংলিশের কোশ্চেন শুরু হচ্ছে। দেখো কি রয়েছে ইংলিশের ফার্স্ট কোশ্চেনে, দ্য বিলিভ দ্যাট গড ইজ ইন এভরিথিং ইনক্লুডিং নেচার। এই বিশ্বাস যে ভগবান সব কিছুতেই রয়েছেন, এমনকি প্রকৃতিতেও রয়েছেন, সেটাকে কি বলা হয়? এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোয়েশ্চেন। ওকে, অপশানস কী কী আছে দেখো এখানে। প্রথম অপশানে রয়েছে প্যানথেইজম। প্যানথেইজম বলতে কি ভগবান সমস্ত কিছুতে রয়েছেন, এটা হচ্ছে প্যানথেইজম। ঠিক আছে, তারপর আছে মিস্টিসিজম, যার বাংলা মানে হচ্ছে রহস্যবাদ। নেক্সট রয়েছে ন্যাচারালিজম, যার মানে প্রকৃতিবাদ। আর রয়েছে পলিথেইজম। পলিথেইজম মানে বিভিন্ন রকমের দেবতায় বিশ্বাস করা, মানে বহু দেবতাবাদ তুমি বলতে পারো। ঠিক আছে, পলিথেইজমকে। তাহলে ভগবান সব কিছুতে রয়েছেন, এই যে বিশ্বাস, এটাকে আমরা কি বলবো? প্যানথেইজম। দ্য বিলিফ দ্যাট গড ইজ ইন এভরিথিং ইজ কল্ড প্যানথেইজম। ঠিক আছে, অপশন এ হবে এখানে কারেক্ট। ঠিক আছে, তাহলে রাইট আনসার কি হলো? প্যানথেইজম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, ফাইন্ড দ্য অপোজিট ওয়ার্ড, বিপরীত মিনিং বা এটা হচ্ছে অ্যান্টোনিম। দেখো কি বলেছে, কোয়েশ্চেন রয়েছে স্কিলফুলি। স্কিলফুলি কথাটার অর্থ হচ্ছে দক্ষতাপূর্ণভাবে। ঠিক আছে, সুদক্ষভাবে বা দক্ষতাপূর্ণভাবে হচ্ছে স্কিলফুলি মিনিং। আর এখানে অপশানস কি রয়েছে, অপোজিট কিন্তু তোমাকে করতে বলেছে। অপশান দেখো, অ্যাংগ্রিলি মানে রাগান্বিতভাবে, হ্যাপাজার্ডলি মানে এলোমেলোভাবে, তারপর রয়েছে হাইলি মানে উচ্চভাবে, বুঝতেই পারছো। আর রয়েছে চিপলি মানে চিপভাবে যে জিনিসটা করা হয়েছে, চিপলি মানে সস্তাভাবে বা সহজভাবে যেটা করা হয়েছে, এটা হচ্ছে চিপলি। তো সেক্ষেত্রে স্কিলফুলি মানে কি বললাম, দক্ষতাপূর্ণভাবে। আর এর অপোজিট ওয়ার্ড কি হয়ে যাবে? এলোমেলোভাবে, সেটা কি হয়ে যাবে? হ্যাপাজার্ডলি। ঠিক আছে, অপশনে বি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোয়েশ্চেন দেখো কি রয়েছে, কি বলছে, ফাইন্ড দ্য ওয়ার্ড দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর বোথ দ্য বোল্ড ওয়ার্ডস। এইরকম কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় প্রত্যেকবার আসে। ঠিক আছে, প্রত্যেকটা সেট তোমরা চেক করে দেখতে পারো, প্রত্যেকবারই কিন্তু এই ধরনের কোয়েশ্চেন এসেছে। মানে এখানে দুটো সেন্টেন্স দেওয়া থাকবে, দুটো সেন্টেন্সের কোনো একটা ওয়ার্ড তোমাকে এভাবে বোল্ড করে দিয়ে দেওয়া থাকবে, এবং তোমাকে যে কোনো একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে অপশান থেকে, যেটা দুটো ওয়ার্ডের সাথেই কিন্তু মিল হবে। তো এখানে দেখো কি কি রয়েছে সেন্টেন্সে। প্রথম সেন্টেন্স দেখো, দ্য কনস্টেবলস ডিসাইডেড টু সেপারেট অ্যাট দ্য কর্নার অ্যান্ড অ্যাপ্রোচ দ্য হাউস ফ্রম দ্য টু সাইডস। ঠিক আছে, কনস্টেবলরা কি ডিসাইড করলো, যে তারা কর্নার থেকে এটাকে কি করবে, সেপারেট করবে, আর দুদিক থেকে সেখানে প্রবেশ করবে। ঠিক আছে, তারপরে কি রয়েছে দেখো, 2 নম্বর, শালু ওয়াজ নট উইলিং টু গিভ হার ফ্রেন্ড ইভেন এ স্মল পোর্শন অফ দ্য কেক সি হ্যাড। শালু তার বান্ধবীকে তার কেকের একটা স্মল পোর্শনও দিতে চায়নি। তো এখানে কোন দুটো ওয়ার্ড আমরা দেখছি, সেপারেট মানে আলাদা করা, আর পোর্শন মানে অংশ। ঠিক আছে, অপশানস দেখো, স্প্লিট মানে ভেঙে ফেলা, পার্ট মানে অংশ, পার্ট মানে অংশও হয় আবার আলাদা করাও হয়, দুটোই হয় কিন্তু। ঠিক আছে, অপশান সিতে আছে কাট মানে কেটে ফেলা, ডিতে রয়েছে ব্রেক মানে ভেঙে ফেলা, আর ইতে রয়েছে ডিভাইড মানে ভাগ করা। তো এখানে সেপারেট আর পোর্শন দুটো ওয়ার্ডকেই অ্যাপ্রোপ্রিয়েটলি যদি আমরা সাবস্টিটিউট করতে চাই, সেক্ষেত্রে কোন ওয়ার্ডটা এখানে বসবে? পার্ট। ঠিক আছে, পার্ট মানে পোর্শনও হয় মানে অংশও হয়, আবার পার্ট মানে সেপারেট বা আলাদা করাও হয়। তো সেক্ষেত্রে অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, পার্ট। পরবর্তী কোশ্চেন দেখো 44 নম্বর কি রয়েছে, টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। তোমাকে ইনডাইরেক্ট মানে ন্যারেশন চেঞ্জ এটা দেওয়া রয়েছে। দেখো কি বলা আছে সেন্টেন্সটা দেখো, দ্য এমপ্লয়ার সেড টু দ্য ওয়ার্কম্যান আই ক্যান নট পে ইউ হায়ার ওয়েজেস। এমপ্লয়ার যে শ্রমিক তাকে বলল, আমি আপনাকে এর থেকে বেশি পারিশ্রমিক দিতে পারবো না। এটাকে ইনডাইরেক্ট করলে আমরা কীভাবে করব? প্রথমে দেখো দ্য এমপ্লয়ারটা তো দ্য এমপ্লয়ারই থাকবে, প্রত্যেকটা অপশনেও কিন্তু এটা প্রথমে দ্য এমপ্লয়ারই রয়েছে। সেড টুকে কী করব? টোল্ড, তার মানে টোল্ড এখানে দেখো দুটোতে রয়েছে, তার মানে এবার আমরা এই দুটোর মধ্যে কনসিডার করব। দ্য এমপ্লয়ার টোল্ড দ্য ওয়ার্কম্যান, দ্য এমপ্লয়ার টোল্ড দ্য ওয়ার্কম্যান, এখানেও দেখো দ্য এমপ্লয়ার টোল্ড দ্য ওয়ার্কম্যান আই ক্যান নট,
এখানে যে এমপ্লয়ার সে বলছে আই ক্যান নট, তার মানে আমি যখন সেই কথাটাকে বলবো অন্যজনের কাছে কি বলবো, সে বললো। এমপ্লয়ার টোল্ড দ্য ওয়ার্কম্যান দ্যাট হি ক্যান নট হবে না, ক্যান নটটা কী হয়ে যাবে এখানে, কুড নট। কেন, কারণ এই যে সেন্টেন্সটা দেখো বাইরের যে সেন্টেন্সটা রয়েছে সেটা কিন্তু পাস্ট ফর্মে রয়েছে, তাই জন্য এই ক্যান নটটাকেও আমরা কি করব, কুড নট। ঠিক আছে, বাইরের সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, কোটেশনের সেন্টেন্সটাকেও আমরা পাস্ট টেন্সে নিয়ে আসবো। তাহলে এইটুকুর মধ্যে কি হলো, দ্য এমপ্লয়ার টোল্ড দ্য ওয়ার্কম্যান দ্যাট হি কুড নট, পেটা পেই থাকবে, কুড নট পেই হবে। প্রথম অপশনটা এখানে এলিমিনেট হয়ে যাবে। কেন, কারণ দেখো হি কুড নট, এখানে হি কুড নট বি পেড করেছে, এটা করব না। এটা করলে কি হচ্ছে, এটা ভয়েস চেঞ্জের মতো হয়েছে না, হি কুড নট বি পেড, কিন্তু এখানে আমরা ন্যারেশন করছি, তাহলে আনসার কি হবে, অপশন বি কিন্তু আনসার হবে। দ্য এমপ্লয়ার টোল্ড দ্য ওয়ার্কম্যান দ্যাট হি কুড নট পে হিম হায়ার ওয়েজেস। ঠিক আছে, অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, 45 নম্বর। দেখো ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট ওয়ার্ড, সঠিক শব্দটা দিয়ে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে করতে হবে। দেখো কি রয়েছে, হি কুড নট স্টে হিয়ার লঙ্গার, হি কুড নট স্টে হিয়ার লঙ্গার, সে এখানে বেশিক্ষণ থাকতে পারলো না। বিকজ, কারণ, হি ওয়াজ নট ড্যাশ টু সার্চ এনভায়রনমেন্ট, কারণ সে এইরকম পরিবেশে ড্যাশ নয়, কি নয়, অপশন দেখো অ্যাডেপ্ট, অ্যাডেপ্ট মানে হচ্ছে সুদক্ষ। ঠিক আছে, ADEPT অ্যাডেপ্ট, কিন্তু এই ওয়ার্ডটা তোমাদের সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। অ্যাডেপ্ট মানে কি বললাম, সুদক্ষ। তারপর হচ্ছে অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড মানে কি, আসক্ত। নেক্সট রয়েছে অ্যাকাস্টামড, অপশন সি রয়েছে অ্যাকাস্টামড, অ্যাকাস্টাম মানে অভ্যস্ত। আর ডিতে রয়েছে কন্ডিউসিভ, কন্ডিউসিভ মানে সহায়ক। তাহলে সেক্ষেত্রে এখানে কোন অপশনটা একদম কারেক্টলি ফিট হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকাস্টামড। সে এখানে বেশিক্ষণ থাকতে পারলো না, কারণ সে এরকম পরিবেশে অভ্যস্ত নয়। ঠিক আছে, মানে অ্যাকাস্টামড হবে এখানে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো, এবার শুরু হচ্ছে ম্যাথের কোশ্চেন। প্রথম কোশ্চেন দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান হলে ভূমির ক্ষেত্রফল কত? তো লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে বলছে বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান। চোঙের ক্ষেত্রে যে বক্রতলের ক্ষেত্রফল সেটা কি হয়, 2πr/h, চোঙের বক্রতলের ক্ষেত্রফল হলো 2πr/h এবং আয়তন হচ্ছে πr²h। ঠিক আছে, πr²h, তাহলে দিয়ে কাটাকুটি করো, পাই পাই কেটে যাবে, এইচ কেটে যাবে, r² আর আর যদি আমরা কাটি এখানে একটা আর পাবো, মানে আর এর মান পাচ্ছি আমরা কত, 2। এবার চোঙের যে ভূমিতলের ক্ষেত্রফল সেটা কি হয়, চোঙের যে ভূমি সেটা হচ্ছে একটা বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, πr², বৃত্তের ক্ষেত্রফল জানি πr², তাহলে পাইটা পাই থাকলো, আর আর এর মান আমরা একটু আগে পেলাম কত, 2, তার মানে এখানে 2² মানে 4, অর্থাৎ 4π হবে আনসার। অপশন ডি দেখো 4π রয়েছে, মানে এখানে রাইট অপশন কোনটা হবে, অপশন ডি 4π। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, এটা আবার শঙ্কু থেকে, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমির ক্ষেত্রফল এ এবং উচ্চতা এইচ হলে AH/V এর মান কত? প্রথম কথা হচ্ছে AH/V, এ মানে কি, এ হচ্ছে ভূমির ক্ষেত্রফল, আর শঙ্কুর ক্ষেত্রে ভূমি কি হবে, বৃত্ত, তো ভূমির ক্ষেত্রফল এর জায়গায় আমরা কি বসাবো, πr²। ঠিক আছে, এইচ দেওয়া আছে উচ্চতা, এইচটাকে এইচই রাখলাম, এবং চোঙের যে আয়তন সেটা হচ্ছে ভি, আর এখানে বাই আছে ভি, তাহলে ভি মানে আমরা কি জানি, 1/3 πr² এবং এইচ, যেহেতু উচ্চতা এইচ, তাহলে এখানে দেখো πr² কাটবে, এইচ কাটবে, এই তিনটা উপরে চলে আসবে, মানে আনসার কি হবে, 3। রাইট আনসার কি হবে, অপশন সি 3। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, সুদের হার 2% বাড়লে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে? যখন এই ধরনের অঙ্ক থাকবে তোমরা ডাইরেক্টলি সূত্র বসাবে কি, I = PRT/100, I = PRT/100, I এর মান কত বসাবে, 100 টাকা বেশি পাওয়া যাবে, তাহলে I এর মান তুমি 100 বসিয়ে দাও, যেহেতু এটাই সুদ হিসেবে কাজ করবে। P এর মান আমরা বের করব, এখানে আর এর মান দেওয়া আছে 2% বসিয়ে দাও, টি এর মান কত, 10 বছর, 10 এখানে বসিয়ে দিলাম, নিচে বসবে 100। ঠিক আছে, 0 0 কেটে গেল, 2 5 হয়ে গেল 10, অর্থাৎ কোনাকুনি গুণ করলে P = আমরা পেয়ে যাবো কত, 500। এখানে দেখো 5টা রয়েছে, আর এখানে 5 আর এই 100, মানে 500 হবে উত্তর, অর্থাৎ আসলে পরিমাণ কি হবে, অপশন সি 500। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 49 নম্বর কি রয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 1:7 এবং ক্ষেত্রফল 28 বর্গ সেমি, পরিসীমা কত? দৈর্ঘ্য কত বলেছে, 1, তাহলে আমরা ধরে নিলাম x, প্রস্থ কত 7, তাহলে ধরে নিলাম 7x। এবার ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য x প্রস্থ 7x, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হলে আমরা গুণ করব, সেটা ইকুয়াল টু দেওয়া রয়েছে 28।
তাহলে 7x² ইকুয়াল টু আমরা পাবো 28, 7 4 হয়ে যাবে 28, অর্থাৎ x² মান আমরা পেলাম 4, x² মান পেলাম 4, তাহলে x ইকুয়াল টু কত পাবো 2, x ইকুয়াল টু পেলাম 2, তাহলে x ইকুয়াল টু 2 পেয়ে গেলাম, দৈর্ঘ্য ধরেছিলাম x, প্রস্থ ধরেছিলাম 7x, x ইকুয়াল টু 2 পেয়েছে, এটা 2 হবে, আর এটা পেয়েছে 2 মানে 7 গুণ 2 অর্থাৎ 14 হবে। ঠিক আছে, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আর প্রস্থ তাহলে বেরিয়ে গেল 2 আর এদিকে বেরোলো 14। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, পরিসীমা। পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ বসিয়ে দাও। এখানে কত বেরোবে, 2 ইন্টু 16 মানে 32 সেমি আনসার বেরোবে। অপশান ডি হবে কারেক্ট আনসার, 32। নেক্সট কোশ্চেন দেখো, 50 নম্বর কোশ্চেন কি আছে, কত টাকার 20% সুদের হার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 48 টাকা হবে। এই যে সুদের পার্থক্য দিয়ে অঙ্ক, এটা কিন্তু আগেও এসছে। ঠিক আছে, এই অঙ্কটাই আসেনি, বাট সেম সূত্র দিয়ে কিন্তু তোমাদের আগেও অঙ্ক এসছে। তাহলে যখনই তোমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য নিয়ে কোনো অঙ্ক থাকবে, তখন সূত্র হচ্ছে সেই পার্থক্য ডি ইকুয়াল টু পি। 2 বছরের জন্য পার্থক্য চেয়েছে, তাহলে r/100 এর হোল স্কোয়ার, ডি ইজ ইকুয়াল টু পি ইন্টু r/100 এর হোল স্কোয়ার। সেই ডিটা হচ্ছে সেই পার্থক্যটা, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। ডি এর মান এখানে দেওয়া রয়েছে, দেখো পার্থক্য 48 টাকা বসিয়ে দিলাম। পি এর মান আমাদের বের করতে হবে, কত টাকার চেয়েছে, মানে পি এর মান আমরা জানি না। আর এর মান কত, আর এর মান দেখো এখানে 20%, তাহলে 20/100 কবার লিখবো, দুবার। কেন, কারণ এখানে স্কোয়ার রয়েছে, ইন্টু 20/100। ঠিক আছে, 20 5 100, এখানে 5 পাবো, 20 5 100, এখানে 5 পাবো, অর্থাৎ 5 5 হচ্ছে 25, কোনাকুনি গুণ করলে 25-এর সাথে 48 গুণ হবে। পি এর মান আমরা কত পাবো, 25 গুণিত 48। ঠিক আছে, তাহলে এটা গুণ কীভাবে করবো আমরা, 25 আর 40 গুণ করে নিই, 25 4 এমনিতেই হয় 100, তারপর আরেকটা 0 পেয়ে যাব, আর 25 8 হচ্ছে 200, তাহলে আনসার কী হবে 1200। আনসার হবে অপশন বি, 1200 টাকা, অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, পরবর্তী কোশ্চেন এবার তোমাদের জিকের কোশ্চেন রয়েছে। ঠিক আছে, 51 থেকে রয়েছে জিকের কোশ্চেন। কী রয়েছে, প্রথম কোশ্চেন দেখো, আনন্দমঠ গ্রন্থের রচয়িতা কে? অপশানস দেখে নাও, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি কাজী নজরুল ইসলাম। এই কোশ্চেনটা তোমাদের কাছে খুবই কমন। আনন্দমঠ গ্রন্থের রচয়িতা কে হয়ে যাবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কত সালে রাওলাট আইন পাস হয়েছিল? অপশানস কী আছে, 1913, 1919, 1920 আর 1916। রাওলাট আইন কবে পাস হয়েছিল, 1919 সালে। ঠিক আছে, রাওলাট আইন পাস হয়েছিল 1919 সালে। নেক্সট কোশ্চেন দেখো, মারিয়ানা খাত কোন মহাসাগরে রয়েছে? অপশানস কী আছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, নাকি বঙ্গোপসাগর। মারিয়ানা খাত বা মারিয়ানা ট্রেঞ্চ কোন মহাসাগরে রয়েছে, প্রশান্ত মহাসাগরে। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, 54 নম্বরে কী আছে, কে সর্বপ্রথম উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হন? উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, যিনি হলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। পরবর্তী দেখো, 55 নম্বর কোশ্চেন, নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? অপশানস রয়েছে শহরের উন্নয়ন, গ্রামের উন্নয়ন, সি আছে শিল্পের উন্নয়ন, নাকি ডি রেলের উন্নয়ন। তো নাবার্ড কিসের সাথে সম্পর্কিত, নাবার্ড হচ্ছে গ্রামের উন্নয়নের সাথে সম্পর্কিত, অপশানে বি হবে কারেক্ট। পরবর্তী রিজনিংয়ের কোশ্চেন দেখো, এখানে কি রয়েছে, এখানে 2 4, এখানে রয়েছে 20, 9 3, 90, 1 5, আর এখানে তোমাদের কত হবে সেটা বের করতে হবে। অপশানস আছে 26, 28, 32 আর 16। তো 2 আর 4 থেকে আমরা কীভাবে 20 নিয়ে আসবো, বা 9 আর 3 থেকে কীভাবে 90 নিয়ে আসবো। দেখো, যদি আমরা 2 এর স্কোয়ার করি এবং 4 এর স্কোয়ার করি, দিয়ে সেটাকে যোগ করি, 2 এর স্কোয়ার হচ্ছে 4 আর 4 এর স্কোয়ার 16, তাহলে কত আসছে 20 আসছে। ঠিক আছে, একইভাবে এটাকে করো, 9 এর স্কোয়ার এবং 3 এর স্কোয়ার করে সেটাকে যোগ করো, 9 এর স্কোয়ার হচ্ছে 81 আর 3 এর স্কোয়ার হচ্ছে 9, যোগ করলে কত হচ্ছে 90। তাহলে একইভাবে আমরা এইটাকেও করবো, 1 এর স্কোয়ার করবো, 5 এর স্কোয়ার করবো এবং সেটাকে যোগ করে দেবো। 1 এর স্কোয়ার 1 আর 5 এর স্কোয়ার হচ্ছে 25, যোগ করলে হবে 26, অর্থাৎ কারেক্ট অপশন কী হবে 26, মানে অপশন এ হবে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, কি বলা আছে এখানে, কি বলা আছে, যদি সি ইকুয়াল টু 3 আর এন ইকুয়াল টু 14 এবং কি ইকুয়াল টু 17 হয়, তাহলে বুক ইকুয়াল টু কী হবে? দেখো, সি এমনিতেই অ্যালফাবেটিক্যাল অর্ডারে 3 নম্বরে আসে, এন আসে 14-এ, কিউ আসে 17-তে, মানে এখানে যে অ্যালফাবেটিক্যাল অর্ডার সেটা বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। BOOK,
বি আসে কত নম্বরে, 2-এ, ও হচ্ছে 15, আবার ও এর জন্য 15 এবং কে হচ্ছে 11 নম্বরে। মানে আনসার হচ্ছে 21511, মানে অপশান সি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট, 2151511। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো 58 নম্বর কি আছে। কি আছে দেখো এখানে, সিল্ক ওয়ার্ম ইজ টু সিল্ক, তাহলে কোবরার সাথে কিসের মিল হবে? সিল্ক ওয়ার্ম থেকে আমরা সিল্ক পাই, তাহলে কোবরা থেকে আমরা কি পাবো? ভেনম পাবো। তাহলে সেই হিসেবে অপশন কোনটা ঠিক হবে? অপশানে বি, ভেনম হবে ঠিক। তারপর 59 নম্বর কোশ্চেন দেখো কি আছে। দ্য লাস্ট লেটার অফ দ্য নেম অফ এ সিটি ফর্মড বাই রিঅ্যারেঞ্জিং দ্য লেটার অফ, এইটা এখানে যে লেটারগুলো রয়েছে সেগুলোকে তোমাকে রিঅ্যারেঞ্জ করে একটা সিটি বা শহরের নাম বানাতে হবে, আর সেই শহরের যে লাস্ট লেটার সেটা কি আসছে দেখতে হবে। তো এখানে কি কি রয়েছে, ENAINHC, এখান থেকে আমরা কি সিটি বানাতে পারি? এখান থেকে যে সিটিটা আমরা বানাতে পারি সেটা হচ্ছে চেন্নাই। ঠিক আছে, CHENNAI, চেন্নাই। চেন্নাইয়ের ক্ষেত্রে লাস্ট লেটার আমরা কি পাচ্ছি, বা লাস্ট অ্যালফাবেট আই, তাহলে এখানে অপশন সি আই হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন এটা কি আছে, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার, এই ফিগারে কতগুলো ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ উপস্থিত রয়েছে। তো যখনই তোমরা এই ট্রায়াঙ্গেলের কোশ্চেনগুলো দেখবে, দেখো এখানে আমরা ট্রায়াঙ্গেল কীভাবে গুনবো, প্রথমে আমরা এইখানে ট্রায়াঙ্গেলটা গুনবো আর এইখানে ট্রায়াঙ্গেলটা গুনবো। ঠিক আছে, তো এইভাবে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি আমরা, এই রকম যে নিচের ট্রায়াঙ্গেলটা সেটাকে আমরা এইভাবে ভাগ করতে পারি। তাহলে এই যে ছবিটা তোমরা দেখছো এইটুকুর মধ্যে থাকে 3টে ট্রায়াঙ্গেল, ঠিক একইভাবে এই ওপরেও থাকবে 3টে, মানে এই ওপরে আর এইটা 3 মোট আমরা 6টা ট্রায়াঙ্গেল পাবো। তারপরে আর কোনগুলো পাবো, এইটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল মানে 7টা, এইটা একটা ট্রায়াঙ্গেল মানে হচ্ছে 8টা। ঠিক আছে, আর কোন ট্রায়াঙ্গেল আছে দেখো, এইটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে কটা হলো 9টা, এইটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে কটা হলো 10টা। আর কোনটা পাবো, আরও আমরা 2টো ট্রায়াঙ্গেল পাবো, কোনগুলো, এইখান থেকে একটা পাবো 11টা এবং এইখান থেকে একটা পাবো মানে 12টা। টোটাল ট্রায়াঙ্গেল কটা হয়ে যাবে এখানে, 12টা। অপশন ডি হবে কারেক্ট। তাহলে এই ছিল তোমাদের 65 নম্বরে একটা মিনি মক টেস্ট। তো যারা তোমরা মক টেস্টে অ্যাটেন্ড করলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কার কত মার্কস উঠলো। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে নতুন কোনো কোয়েশ্চেনের সাথে।